ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব চাকরির পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু অঙ্ক, যে অঙ্কগুলো করলে আপনাদের সামনে যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে কমন পাওয়ার চান্স অনেক বেশি থাকবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে অনেকগুলো অঙ্ক আপনি শিখতে পারবেন। আমি আবার বলছি, যে অঙ্কগুলো বারবার রিপিট হয় সেই ধরনেরই অঙ্ক আমরা আজকের এই লেকচারে সাজিয়েছি। আজকে আমরা অনেকগুলো অঙ্কের সমাধান করব। ওকে, তো স্ক্রিনে এই মুহূর্তে আপনারা যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, জ্যামিতি সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এটা। দেখেন, বেশ কয়েকবার এসেছে, আমি লিখে রেখেছি। এছাড়াও শত শতবার এই অঙ্কটাই হুবহু এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায়। তো বলা হচ্ছে, একটি ত্রিভুজাকৃতি জমির ভূমির পরিমাণ 80 মিটার এবং উচ্চতার পরিমাপ 45 মিটার। জমির ক্ষেত্রফল কত হবে? আচ্ছা বলেন তো দেখি, কি কি আমাদের তথ্য দেওয়া আছে। বলেছে ভূমির পরিমাপ 80 মিটার। তাহলে আমরা ধরলাম যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 80। ওকে, তাহলে আমরা ইংরেজি দিয়ে লিখলাম এটা হচ্ছে 80 মিটার। এবার আসেন, বলা হচ্ছে এবং উচ্চতার পরিমাপ 45 মিটার। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত এইটুকুকে উচ্চতা ধরে নিলাম, যে ধরলাম আমরা এখান থেকে এই পর্যন্ত এই যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে 45 মিটার। ঠিক আছে, আমরা ধরে নিলাম। এখন কি বলা হচ্ছে আমাদের? দেখেন, বলা হচ্ছে যে জমির ক্ষেত্রফল কত হবে। আচ্ছা, জমির ক্ষেত্রফল কত হবে আমাদের কাছে জানতে চাচ্ছে। তো বলেছে কিন্তু আর একটা জিনিস দেখেন শুরুতে, সেটা হচ্ছে একটি ত্রিভুজাকৃতির ভূমির। ওকে, তাহলে কি বলা হচ্ছে? ত্রিভুজাকৃতির ভূমি। তো ত্রিভুজাকৃতির ভূমি যেহেতু, তো সেক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে মানে কমপ্লিট করে দেই, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা দিয়ে দিলাম। আচ্ছা বলেন তো দেখি, এটা আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, যেটার আমরা যদি বলি এটা এ, এটা বি আর এটা সি। তো যেহেতু এখানে কোন ধরনের ত্রিভুজ সেটা বলা নেই, যদি বলা না থাকে তাহলে আমরা ধরে নিব যে সেটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা ধরতে পারি। দেখেন, এই 45 মিটার আর এই 80 মিটার কিন্তু কোণের মান নয়, মনে রাখবেন যে এগুলোর মান কিন্তু এগুলো নয়, জাস্ট বাহুর মান দেওয়া আছে। ওকে, মানে ভূমির পরিমাপ 80 মিটার আর উচ্চতার পরিমাপ 45 মিটার, অর্থাৎ ভূমি দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে। তার মানে এই দিকটা কত আর এই দিকটা কত সেটা দেওয়া আছে। তো আমরা নিশ্চয়ই জানি যে যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে, তা এরিয়া বা ক্ষেত্রফল বের করার সূত্র কি? সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি মানে বেস আর এইচ মানে হাইট। মনে রাখতে হবে এরিয়া ইকুয়াল হাফ ইন্টু বি ইন্টু এইচ, অর্থাৎ আমরা বলতে পারি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। বিতে বেস, বেস মানে ভূমি, আর এইচতে হাইট, হাইট হচ্ছে উচ্চতা। তাহলে ইকুয়াল দিয়ে আমরা হাফ দিয়ে দিলাম, দিয়ে বেস কত? বেস হচ্ছে 80, দিয়ে দিলাম 80 ইন্টু হাইট কত? হাইট হচ্ছে 45 আমরা দিয়ে দিলাম। তাহলে কাটাকাটি করলে 40 দুগুণ 80। তাহলে বলেন তো দেখি 40 আর 45 গুণ করলে কত হয়? তাহলে 90, 90, 90, 180, তার মানে 1800। তাহলে আমরা বলতে পারি 1800 বর্গমিটার। যেহেতু মিটার মিটার ছিল প্রত্যেকটাই, এটাও মিটার এটাও মিটার, তো ক্ষেত্রফল বের করার সময় মিটার মিটার গুণ করলে কি হয়? বর্গমিটার। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক, তার মানে 1800 বর্গমিটার। আপনারা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছেন। তো এক্ষেত্রে একটু আমি বলে রাখি আপনাদেরকে, সেটা হলো যে এই যে এরিয়া বের করার সময় আমরা যে সূত্র প্রয়োগ করতেছি, এই সূত্রগুলো কিন্তু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আলাদা আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আলাদা। ওকে, তারপরে হচ্ছে যদি কখনো কোনো কিছু বলে না দেয়, দেখেন এখানে কিন্তু কিছু বলে দেয়নি, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করেছি। আবার সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র কিন্তু আলাদা। তো আমাদের মনে রাখতে হবে যে কখন আমরা কোন সূত্র প্রয়োগ করব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, একটি ত্রিভুজাকৃতি জমির ভূমির পরিমাপ কত? 50 মিটার এবং উচ্চতার পরিমাপ 20 মিটার। প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসেবে ঘাস কাটতে কত খরচ হবে? এটা প্রাথমিক বিদ্যালয় মানে প্রাক প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে 2015-তে এসেছে। তো আমরা একটা বিষয় খেয়াল করব, যে যেহেতু এখানে বলা নেই যে ত্রিভুজটা কোন ধরনের, তো এক্ষেত্রে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে ভূমির পরিমাপ 50 মিটার দেওয়া আছে, অর্থাৎ কত মিটার? 50 মিটার। এটা কি? এটা হচ্ছে ভূমি। মনে রাখতে হবে যে ভূমি দেওয়া আছে কত? 50 মিটার। আর উচ্চতার পরিমাপ কত দেওয়া আছে বলেন তো দেখি? 20 মিটার। এই দুটো যেহেতু তথ্য দেওয়া আছে, তার মানে আমরা কি করতে পারি? আমরা সূত্র প্রয়োগ করে দিতে পারি কি? আমরা এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখে দিতে পারি, যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ওকে, আমরা এটা লিখে দিতে পারি। তাহলে ইকুয়াল হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে 50 মিটার,
দিলাম 50 ইন্টু এইচ মানে হাইট কত 20, তাহলে দিলাম 20, তাহলে কাটাকাটি করলে কত হবে 25 দুগুণ 50, 25 দ্বারা 20কে গুণ করলে কত হয় 500, তার মানে 500 বর্গমিটার। মনে রাখতে হবে মিটার মিটার গুণ করলে কি হয় বর্গমিটার। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই ত্রিভুজাকৃতির ভূমির পরিমাণ 50 মিটার এবং উচ্চতার পরিমাণ 20 মিটার হলে এটা মোট 500 বর্গমিটার হয়। তাহলে এটা আমাদের উত্তর হতে পারত যদি এই কথাটা না থাকতো। খেয়াল করে দেখেন, যদি এই কথাটা না থাকতো যে প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসেবে ঘাস কাটতে কত খরচ হবে। তার মানে প্রতি বর্গমিটার, তার মানে 500 বর্গমিটার কত খরচ আসবে প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসেবে। তার মানে 500-তে 500 একে 500 টাকা, আর 8 আনা করে যদি আমরা হিসাব করি তার মানে আরও 250 টাকা, তার মানে মোট 750 টাকা। কীভাবে বের করলাম? আমরা 500কে কত দ্বারা গুণ করেছি 1.5 দ্বারা। তাহলে 500কে 1.5 দ্বারা গুণ করলে কত আসে আমাদের অবশ্যই আসে 750। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি 750 টাকা মোট হচ্ছে খরচ হবে। তাহলে ঘ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট অপশন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 13, 14 ও 15 মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত? 60 বর্গমিটার, 84 বর্গমিটার, 90 বর্গমিটার নাকি 108 বর্গমিটার? তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 13, একটা হচ্ছে 14 এবং আর একটা হচ্ছে 15। 3টা 3 রকম। এখানে কিন্তু বাহুর দৈর্ঘ্য, তো বাহুর দৈর্ঘ্য যদি আমরা বাহুগুলো অঙ্কন করার চেষ্টা করি, তো ধরেন একটা ত্রিভুজের এই একটা বাহু, এটা ধরেন 13, ধরলাম এখান থেকে এই পর্যন্ত এটা একটা বাহু, এটাকে আমি ধরলাম 14, আর এখান থেকে এই পর্যন্ত এটা একটা বাহু, এটাকে আমি ধরলাম এটা হলো 15। তাহলে 13, 14, 15 ত্রিভুজের কয়টা বাহু হলো? 3টা বাহু। ধরেন এটা হলো 13, এটা হলো 14 এবং এটা হচ্ছে 15। আমি একটা ত্রিভুজ অঙ্কন করে এভাবে দিয়ে দিলাম। এবার বলছে ত্রিভুজের ক্ষেত্রফল কত। আচ্ছা বলেন তো দেখি, ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কি বলতে পারি? নিঃসন্দেহে বলতে পারি এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তো মনে রাখবেন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। মনে রাখতে হবে। এখন এই জিনিসটা যদি আপনারা না জানেন তাহলে কিন্তু এই অঙ্কটা করতেই পারবেন না। আবার এখানকার এই s মানে হচ্ছে, মনে রাখবেন এখানকার s মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি ভাগ 2। এখন এই a প্লাস বি প্লাস সি কি মনে রাখতে হবে? এটা একটা বাহু, এটা a, এটা একটা বাহু, এটা b, এটা একটা বাহু, এটা c। তাহলে a b c মানে হচ্ছে 3টা বাহুর মান। তাহলে আমরা ধরে নিতে পারি এটা a, এটা b আর এটা c। এটা কিন্তু ধরে নিতে হবে। নিয়ে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। মনে রাখবেন এখানকার s মানে হচ্ছে অর্ধ পরিসীমা। তো আমরা যদি সূত্রটা প্রয়োগ করে দেই, আমরা একটু অন্য কালার দিয়ে করছি। তো খেয়াল করে দেখেন 13, তাহলে s এর মানটা আগে বের করি। 13, 14 আর 15 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? ধরেন 3 × 10 = 30 আর 5 × 4 = 9 আর 3 = 12, তাহলে 42। তার মানে 42 হচ্ছে ভাগ হচ্ছে 2, তাহলে 21 × 2 = 42। তাহলে s এর মান কত? 21 পেলাম। এখন যদি আমরা ক্ষেত্রফল বের করি, মানে এরিয়া বের করি, তাহলে √s মানে হচ্ছে কত? 21 ইন্টু 21 থেকে এর মান কত? 13 যদি আমরা বাদ দেই কত থাকে? তাহলে 21 থেকে 13 বাদ 14, 15, 16, 17, 18, 19, 20, 21, তাহলে থাকে 8। এটা s মাইনাস a পাওয়া গেল। s মাইনাস b কত? তার মানে 21 থেকে আমাদের কত বাদ দিতে হবে বলেন তো দেখি? 14। তাহলে 21 থেকে 14 বাদ দিলে কত থাকে? 7 গেল এটা। ওকে, ঠিক আছে কিনা? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। আবার s মাইনাস c, c এর মান 15, তাহলে 21 থেকে 15 বাদ দিলে কত থাকে? 6। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি 21 × 8 × 7 × 6। এখন এইটার মান বের করতে পারলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা একটু কাজ করি, এটাকে ছোট সংখ্যা দিয়ে ভাঙানোর চেষ্টা করি। তাহলে 3 × 7 ইকুয়াল টু 8কে আমরা ভাঙাবো 2 × 2 × 2 গেল। 7কে আমরা ভাঙাতে পারি না, তাই গুণন 7 যা আছে তাই, ইন্টু 6কে ভাঙাতে পারি 2 × 3, তাহলে 2 × 3, তার উপরে কি আছে? √ওভার আছে। আমরা এভাবে মৌলিক উৎপাদকের সাহায্যেও আমরা কি করতে পারি? বর্গমূল করতে পারি। তাহলে ইকুয়াল কি দাঁড়াবে? মনে রাখবেন এই 1 3 আর 1 3, 2টা 3 যেহেতু আছে, √ওভার 2টা 3 আছে। খেয়াল করেন 3 × 3 যদি হয় তাহলে আমরা কি করতে পারি বলেন তো দেখি? √ওভার 3 এর স্কোয়ার, এটা কাটা, তাহলে বাইরে চলে আসলো 3। তার মানে 2টা 3 এর মধ্যে একটা 3 লিখবো, ইন্টু 2টা 2 এর মধ্যে একটা 2 লিখবো, এই 2টা 2 এর মধ্যে একটা 2 লিখবো, আর এই একটার সাথে একটা 7, 2টা 7 এর মধ্যে একটা 7 লিখবো।
তাহলে রুট ওভারটা কাটা যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 7 12 কত, 7 12 84। তাহলে নিঃসন্দেহে খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের রাইট। তো এইভাবে দেখেন আমাদের কিন্তু বুঝতে হবে, আমি শুরুতেই বলেছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র একটা, বিষমবাহুর একটা, সমবাহুর একটা, সমদ্বিবাহুর একটা, নানান রকম সূত্র কিন্তু এখানে রয়েছে। এই জন্য জাস্ট সূত্রগুলো একটু যদি জানেন আপনারা, তাহলেই এই ধরনের অঙ্ক করতে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো এটা জিনিস শিখলেন, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আর এখানে এস মানে হচ্ছে অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা কি, যে 3টা বাহু দেওয়া আছে সেই 3টা বাহু যোগ করে 2 দিয়ে ভাগ। মনে রাখতে হবে 3 দিয়ে ভাগ কিন্তু না, কত দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ। ক্লিয়ার? এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি 8 ফুট এবং লম্ব 6 ফুট হলে অতিভুজের দৈর্ঘ্য কত। তাহলে শুরুতে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করেছি। এই ত্রিভুজটা কেন সমকোণী ত্রিভুজ? মনে রাখতে হবে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি এবং বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। এবং এই ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা প্রযোজ্য হয়। পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অঙ্কে কি দেওয়া আছে বলেন তো দেখি? আমাদের অঙ্কে তথ্য দেওয়া আছে কিন্তু দুটো তথ্য, যে ভূমি 8 ফুট এবং লম্ব 6 ফুট। তাহলে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, এই যে দেখেন সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে আমাদের, তো যেহেতু এটা সমকোণী ত্রিভুজ সেক্ষেত্রে ভূমি হচ্ছে 8 ফুট, তাহলে ভূমি 8 দিয়ে দিলাম, আর লম্ব হচ্ছে 6 ফুট, তাহলে লম্ব 6 দিয়ে দিলাম আমরা। তাহলে 6 আর 8 হলো এখানে। তাহলে এবার অতিভুজের দৈর্ঘ্য কত, তার মানে আমাদের এটা বের করতে বলেছে, এসি এর মান। তাহলে এসিকে আমরা ধরে নিলাম এক্স। তাহলে আমরা বলতে পারি কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল লম্ব তার উপর স্কোয়ার প্লাস ভূমি তার উপর স্কোয়ার, অর্থাৎ এই দুটো যোগ করে যা হবে এইটার স্কোয়ারও তাই হবে, তাই না? তার মানে আমরা বলতে পারি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। তাহলে ইকুয়াল 6 6 36, 6 6 হচ্ছে 36 প্লাস 8 8 64, তাহলে ইকুয়াল 64 আর 36 কত হয়, 100। তাহলে এক্স স্কোয়ার আছে, তার মানে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু 100 বলতে পারি। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু এই রুট এদিকে আসলে, সরি এই স্কোয়ারের দিকে আসলে রুট 100 হয়ে যায়। তাহলে 100কে রুট করলে ফলাফল হয় প্লাস মাইনাস 10 বা শুধু 10। তার মানে আমরা বলতে পারি যে একটা 6 একটা 8 হলে আর একটা 10, সরি আর একটা কত হবে, আর একটা এক্স ইকুয়াল টু এখানে 10 হবে, অর্থাৎ এসি এর মান 10। নিঃসন্দেহে আপনারা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানেন যে অতিভুজের উপর স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এই দুটোর স্কোয়ারের সমান। তার মানে আমরা সঠিক উত্তর হিসেবে খকে পাচ্ছি। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। অঙ্কটাতে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। ক্ষেত্রটির ক্ষেত্রফল 96 বর্গমিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার। তো আমরা শুরুতে একটা আয়তক্ষেত্র নিয়ে আসি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একটা আয়তক্ষেত্র আমরা নিয়ে আসলাম। এই আয়তক্ষেত্রটার আমরা ধরে নিলাম এই যে অংশটা এখান থেকে এই পর্যন্ত, এই অংশটা হচ্ছে দৈর্ঘ্য, আর এই যে অংশটা এটা হচ্ছে প্রস্থ। ওকে, আপনি যেভাবেই ধরেন না কেন এটা হবে আসলে। তো খেয়াল করে দেখেন বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের, মানে এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য, অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা প্রস্থের 1.5 গুণ। তার মানে আমরা যদি ধরি প্রস্থ হচ্ছে এক্স, দৈর্ঘ্য হচ্ছে তাহলে 1.5x, যেহেতু 1.5 গুণের কথা বলা হচ্ছে, এইটার 1.5 গুণ এইটা। এই 1.5x কে আমরা এটা বা লিখতে পারি 3x ডিভাইডেড বাই 2। ওকে, এটাও লিখতে পারি, এটাও কিন্তু 1.5 গুণ। 3কে 2 দ্বারা ভাগ করলে 1.5 হয়। আমরা এটাকে অঙ্কে বিবেচনা করব অথবা এটাকে বিবেচনা করব, মনে রাখবেন। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা ধরে নিলাম। এবার আসেন যে ক্ষেত্রটির এই পর্যন্ত আমরা চলে এসেছি। ক্ষেত্রটির ক্ষেত্রফল 96 বর্গমিটার। আচ্ছা বলেন তো দেখি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? নিশ্চয়ই আপনারা জানেন যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল আমরা বলতে পারি। তাহলে আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল লিখতে পারি 96 বর্গমিটার। ওকে, 96 আমরা লিখলাম বর্গ মিটার, এভাবে আমরা লিখতে পারি। অথবা এই লাইনটাকে আমরা এভাবেও লিখতে পারি। যদি আমরা এভাবে লিখতে না চাই, আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি, খেয়াল করে দেখেন। আমরা চাইলে কিন্তু এভাবেও লিখতে পারি যে আমরা জানি, লাইনটা শুরু করতে পারি, আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল, আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে? 96, ক্ষেত্রফলের জায়গায় 96 ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আমাদের 3x ডিভাইডেড বাই 2
এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত, প্রস্থ হচ্ছে এক্স, আমরা এভাবে লিখতে পারি। তো এই জিনিসটাই খেয়াল করে দেখেন, আমি কিন্তু এভাবে লিখেছি। তো যাই হোক, আপনারা যেভাবেই লিখেন না কেন অ্যান্সারটা তো বের করতে হবে। আচ্ছা, আমরা এভাবেই ক্যালকুলেশনটা করি, তাই আমি এই অংশটা এখান থেকে মুছে দিচ্ছি। ওকে, তো এখন আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি যে বা এই দিকে আমাদের হচ্ছে 96 ইকুয়াল, এখানে আমরা যদি গুণ করি তাহলে উপরে হচ্ছে 3x², তার নিচে হচ্ছে 2, কেননা ইনটু আকারে থাকা মানে উপরে থাকা। এখন 96 এর নিচে 1 আছে, তাহলে 96 দিয়ে 2কে গুণ, 3x² দিয়ে 1কে গুণ, তাহলে আমাদের কিন্তু x এর মান বের করতে হবে। তাহলে 3x² ইকুয়াল টু 96 ইন্টু 2, তাহলে বা x² ইকুয়াল টু কত হচ্ছে 96 ইন্টু 2 ভাগ হচ্ছে 3, যেহেতু গুণাকারে আছে এদিকে আসলে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি কাটাকাটি করি আমরা করতে পারি 3 3 9 আর 3 2 6, তাহলে কত হচ্ছে 32 2 64। তাহলে আমরা বলতে পারি যে বা x² ইকুয়াল টু 64। তাহলে সুতরাং x ইকুয়াল টু এই 60, এই স্কোয়ার এদিকে গেলে রুট হয়ে যায়, তাহলে 64কে রুট করলে আমরা কত পাই 8। তাহলে আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি যে আমাদের এই 8 হচ্ছে x এর মান। তাহলে x আমরা কি ধরেছিলাম, প্রস্থ ধরেছিলাম, তাহলে আমরা বলতে পারি x ইকুয়াল টু 8 হচ্ছে আমাদের প্রস্থ। আর দৈর্ঘ্য কত ধরেছিলাম আমরা 3x ভাগ 2, তাহলে এখানে যদি আমরা বসাই দেই তাহলে 3 ইন্টু 8 ভাগ হচ্ছে 2, তাহলে কাটাকাটি করলে 4 2 8, তাহলে 3 4 12। তাহলে নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি প্রস্থ হচ্ছে 8 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। তাহলে কি চেয়েছে, দৈর্ঘ্য কত মিটার, তাহলে নিঃসন্দেহে ঘ নম্বর অপশনটা আমাদের রাইট। দেখেন এইভাবে বুঝে বুঝে অঙ্ক করতে হবে। এখন ধরেন আপনি অঙ্কটা পারেন করতে, তখন হচ্ছে আপনি পরীক্ষার হলে কিভাবে খুব দ্রুত এই অঙ্কটা ক্যালকুলেশন করতে পারবেন সেটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো সেটা হচ্ছে, আপনি বুঝলেন যে একটি আয়তক্ষেত্রের ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, ক্ষেত্রটির ক্ষেত্রফল 96 বর্গমিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত। তার মানে আপনি বুঝতে পারতেছেন 96 এমন একটা সংখ্যা, সেই সংখ্যাটা দুটো সংখ্যার গুণফল, যেটার একটা এখানে দেওয়া আছে আরেকটা বের করতে হবে, এবং বলা আছে দৈর্ঘ্যটা বড় হবে প্রস্থটা ছোট হবে। আচ্ছা বলেন তো 96 কত কতর গুণফল, আমরা বলতে পারি 8 12 গুণ করলে 96 হয়, 4 24 গুণ করলে 96 হয়, তারপরে 6 16 গুণ করলে 96 হয়, আরও নানানভাবে, কিন্তু 48 2 96 হয়, নানানভাবে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে 8 আর 12, যে 8 12 96 হয়েছে, তাহলে এইটার 1.5 গুণ হচ্ছে এইটা। আমরা এভাবে গেস করেও কিন্তু উত্তর করতে পারি। যখন আপনি বিষয়টা বুঝতে পারবেন তখন কিন্তু অনায়াসেই আপনি দাগাতে পারবেন যে বড়টা 12, মানে দৈর্ঘ্যটা 12 আর প্রস্থটা হচ্ছে 8। যদি বলতো এখানে প্রস্থ কত, তাহলে উত্তর কিন্তু হতো 8, তার মানে খ নম্বর অপশনটা রাইট হতো। আবার আপনি যখন মূল সূত্র দিয়ে অঙ্কটা করতে যাবেন, তখন যদি আপনি জানেন যে ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তখন সরাসরি আপনি করতে পারবেন কি, তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি প্রস্থ হচ্ছে x, দৈর্ঘ্য হচ্ছে 3x ভাগ 2, তাহলে x ইন্টু 3x ভাগ 2 ইকুয়াল টু 96। তখন কিন্তু আর এত চিত্র অঙ্কন করা কিংবা হচ্ছে এত বোঝার কিছু নেই, আপনি জাস্ট পারেন বিষয়টা করতে। এইভাবে আমরা অঙ্ক শিখে তারপরে টাইম কনজিউম করতে পারি। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়। ব্যাস, দূরত্ব, ব্যাসার্ধ, রেখা। বৃত্ত সম্পর্কিত এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বারবার চলে আসে এবং খুবই সহজ প্রশ্ন এগুলো। তো আমরা যদি একটা বৃত্ত নিয়ে আসি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা বৃত্ত। এখন এই যে বৃত্তটা রয়েছে, এই বৃত্তটার কেন্দ্র হতে, আচ্ছা বলেন তো এই বৃত্তটার কেন্দ্র কোনটা, নিঃসন্দেহে এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র, আমরা ধরে নিলাম এটা কেন্দ্র। তাহলে কেন্দ্র হতে পরিধি পর্যন্ত, পরিধি কোনটাকে বলা হয়, এই যে চার পাশের যে সার্কেলটা রয়েছে এটাই হচ্ছে পরিধি। তাহলে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয়, তাহলে আমরা যদি এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা রেখা টানি, তাহলে সেটাকে বলা হবে পরিধি পর্যন্ত দূরত্ব। ঠিক আছে, তাহলে আমরা রেখাটাকে এখানে লাগিয়ে দিলাম। তাহলে মনে করেন এটা হচ্ছে ও, আর এটাকে দিয়ে দিলাম এ। তাহলে এই যে ও এ পর্যন্ত দূরত্ব, এইটাকে বলা হয় ব্যাসার্ধ। মনে রাখবেন, পুরোটাকেই বলা হয়, এখান থেকে এই পর্যন্ত পুরোটাকে বলা হবে ব্যাস, আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হবে কি, ব্যাসার্ধ। নিশ্চয়ই আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন। এবার আমি অন্য অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত। মনে রাখবেন 22/7। নিশ্চয়ই অনেকে জানেন যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে 3.1
1.4, ওকে, মানে আমরা ইংরেজিতে বলি এটাকে 3.1416, এভাবেই আমরা বলে অভ্যস্ত। তো মনে রাখবেন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে 22/7, তার মানে ক নম্বর যে অপশনটা রয়েছে এই ক নম্বর অপশনটা এক্ষেত্রে হচ্ছে আমাদের সঠিক অপশন। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে বৃত্তের ব্যাস 20 মিটার হলে পরিধি কত। তো আমরা এখানে বৃত্তের হচ্ছে পরিধির সূত্রটা যদি আপনাদের একটু লিখে দেই, মনে রাখবেন যে বৃত্তের পরিধি ইকুয়াল 2πr। আমি লিখে দিচ্ছি যে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে, বৃত্তের পরিধি ইকুয়াল হচ্ছে 2πr। মনে রাখবেন এখানে আর কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, মনে রাখবেন আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তো এখন একটা বৃত্ত ধরেন, এই একটা বৃত্ত আমি অঙ্কন করছি, এই বৃত্তটার আমরা ধরলাম যে এইটা হচ্ছে সেন্টার। তো এটা যেহেতু সেন্টার বা কেন্দ্র, তাহলে আমরা এই কেন্দ্রর উপর দিয়ে যদি একটা রেখা টানি তাহলে সেই রেখাটাকে বলা হবে আমাদের ব্যাস। মনে রাখবেন যে কেন্দ্র বরাবর যদি আমরা একটা রেখা টানি তাহলে এটাকে কি বলা হবে, এই পুরো রেখাটাকে বলা হবে ব্যাস। তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, নিশ্চয়ই আপনারা বোঝেন ব্যাসের অর্ধেক হচ্ছে কি ব্যাসার্ধ, তার মানে এখান থেকে এই পর্যন্ত এইটুকু হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাস 20 মিটার, তাহলে 20 মিটার হচ্ছে পুরো ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত, তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন ব্যাসার্ধ হচ্ছে 10 মিটার। তাহলে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো, এবং এই অঙ্কটার অ্যান্সারগুলো দেখেন পাই আকারে আছে, 20 পাই, 27 পাই, 25 পাই এবং 22 পাই। তার মানে আমাদের পাইয়ের মান বসাতে হবে না। তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে, 2 ইন্টু পাই, তো পাই থাকলো। আচ্ছা বলেন তো দেখে আর এর মান কত, আর এর মান হচ্ছে 10 বা 10, তার মানে আমরা বলতে পারি 2πr, তার মানে 10 দুগুণ 20 কি 20 পাই। ওকে, এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে 20 পাই কোথায় রয়েছে, ক নম্বর অপশনে। আর যদি ক্ষেত্রফল চাইতো তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে সেভাবেই আমাদের বের করে দিতে হতো। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 40% করে বাড়ানো হলে এর ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাবে। তাহলে আমরা এই ধরনের অঙ্ক করব একটা শর্টকাট সূত্রের সাহায্যে। শর্টকাট সূত্রটা কি আমি একটু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস উপরে হচ্ছে এ বি, তার নিচে হচ্ছে 100। এই হচ্ছে আমাদের সূত্রটা। এখন অঙ্কে আমাদের দেখতে হবে যে কি বলেছে, যে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 40% করে বাড়ানো হলো। তাহলে 40% করে যদি বাড়ানো হয় তাহলে বাড়ানো মানে হচ্ছে প্লাস, মনে রাখবেন, আর কমানো হলে মানে মাইনাস। তো এখানে একটাই তো হচ্ছে সংখ্যা, তাই না, ওই জন্য এর মানও 40, বির মানও 40, এখানে এ আর বি। আর যেহেতু 40% বাড়ানো হয়েছে তাই এর মানও +40, বির মানও +40, মানে বৃদ্ধি পেয়েছে আর কি। তাহলে আমরা সূত্রটা বসাতে পারি, তাহলে 40 + 40 প্লাস এই যে এখানে আমরা এ গুণন বি, তার মানে 40 গুণন 40 ভাগ দিব কত 100, তাহলে ইকুয়াল কত দাঁড়াচ্ছে 40 40 80, প্লাস এখানে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য ক্রস করে দিলে 4 4 কত 16, তাহলে 16 আর 80 কত হয় 96%, মানে 96% ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে। তার মানে অবশ্যই ক নম্বর অপশনটা রাইট। এখন এই অঙ্কটা যদি আপনি একটা বর্গক্ষেত্র ধরেন এই হচ্ছে একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটা ধরে বৃদ্ধি করে এটা হচ্ছে করতে চান তাহলে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাবে, যেটা এমসিকিউ অঙ্কে কিছুটা কষ্টসাধ্য। রিটেন আসলে আপনাকে এভাবে করতে হবে, কিন্তু এমসিকিউ টাইপের অঙ্ক আসলে কিন্তু আপনি এভাবেই করবেন। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি চাকা প্রতি মিনিটে 80 বার ঘুরে, প্রতি সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে। এ ধরনের অঙ্ক কিন্তু বারবার আসতে দেখা যায় বিভিন্ন চাকরির পরীক্ষায়। তো আপনারা মনোযোগ সহকারে একটু দেখেন বিষয়টা কি বের করতে বলেছে আমাদের সেটা একটু মনে করেন। এখানে যে প্রতি সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তার মানে কত ডিগ্রি, এইটুকু আমরা বেশি করে খেয়াল করব যে কত ডিগ্রি ঘুরবে সেটা আমরা বের করব। কয় সেকেন্ডে, 1 সেকেন্ডে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি চাকা প্রতি মিনিটে 80 বার ঘুরে। আচ্ছা বলেন তো একবার একটা চাকা ঘোরা মানে কি, মনে করেন এটা একটা গাড়ির চাকা। ওকে, এই চাকাটা একবার ঘুরে আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, মনে রাখবেন 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় একবার ঘুরলে। তাহলে বলেন তো একটা চাকা 80 বার ঘুরতেছে, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তাহলে 80 গুণন 360 যত হয় তত ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি না যে একটি চাকা প্রতি মিনিটে এত ডিগ্রি ঘুরে, 80 বার ঘুরে অথবা এত ডিগ্রি ঘুরে, তাহলে প্রতি মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি
যে 60 সেকেন্ডে ঘুরে আমাদের কত 80 গুণন 360 মানে এত বার কিন্তু ওকে এটা আসেন যে সরি বার না শেষে এটা তাহলে আমরা যেহেতু 80কে 360 দ্বারা গুণ করলাম তাহলে প্রতি মানে 60 সেকেন্ডে ঘুরবে টোটাল এত ডিগ্রি ওকে এটা ডিগ্রি হয়ে গেছে এখন তাহলে এবার আসেন তাহলে 1 সেকেন্ডে কতটুকু ঘুরবে সেটা তো জানতে যাচ্ছে তাই না প্রতি সেকেন্ড মানে তো 1 সেকেন্ড তাহলে 1 সেকেন্ড মানে কি 80 গুণন 360 ডিগ্রি ভাগ হচ্ছে কত ভাগ হচ্ছে 60 1 সেকেন্ড মানে কম ঘুরবে তাহলে 0 আমরা কেটে দিলাম 6 কত 36 তাহলে 6 আর 80 যদি আমরা গুণ করি 6 48 তাহলে 480 ডিগ্রি ঘুরবে কয় সেকেন্ডে 1 সেকেন্ডে তাহলে সঠিক উত্তর দেখেন সঠিক উত্তর হচ্ছে খ তো এইভাবে আমরা যদি বুঝে বুঝে অঙ্ক করতে পারি তাহলে অনায়াসেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে তো এবার আমরা দুই একটা হোমওয়ার্ক দিচ্ছি আপনাদেরকে আপনারা সেই হোমওয়ার্কগুলো করবেন অবশ্যই এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে ওকে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা আসতে দেখা যায় এবং এটা বারবার আসা অঙ্কের মধ্যে অন্যতম একটা অঙ্ক তো অবশ্যই এই অঙ্কটা আপনারা করবেন আমি যে সিস্টেমে করালাম ওই সিস্টেমেই করতে পারেন অথবা আপনি যেভাবে বুঝেন সেভাবেও আপনি করতে পারেন ওকে আপনার মতো করে তো অবশ্যই এই অঙ্কটার অ্যান্সার অর্থাৎ HW1 হিসেবে আমি অঙ্কটাকে দিয়ে দিচ্ছি আপনারা HW1 এর অ্যান্সার অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আমার কাছে যদি আপনারা অনলাইনে পড়তে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা নর্মাল কলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন কোর্স ফি মাত্র 510 টাকা এই 510 টাকায় একটা ম্যাথের ফুল কোর্স আপনারা করে ফেলতে পারবেন সাথে 1000টা অঙ্কের PDF একটা লেকচার শিট পাবেন এবং মনে রাখবেন 1000-এর কাছাকাছি অঙ্ক করতে পারলে যে কোনো চাকরির পরীক্ষায় আপনি 14-15টা অঙ্ক অনায়াসেই কমন পেয়ে যাবেন ওকে তো আমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে